আসসালামু আলাইকুম। দ্য জব সলিউশনস ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের পার্ট এর প্রশ্নগুলো পড়ছি। আজকে তৃতীয় পার্ট শুরু করছি। হোয়াট ইজ এ মর্ফ? মর্ফ কি? ডেফিনিশন: এ মর্ফ ইজ দ্য অ্যাকচুয়াল ফিজিক্যাল ফর্ম অফ এ মরফিম। একটি মর্ফ হলো একটি মরফিমের প্রকৃত ভৌত রূপ। ইট ইজ দ্য রিয়েল ওয়ার্ড, সাউন্ড or written shape that represents a unit of meaning. এটি হলো বাস্তব জগতের শব্দ বা লিখিত রূপ যা অর্থের একটি একককে উপস্থাপন করে। থিঙ্ক দিস ওয়ে, এভাবে ভাবুন। মরফিম ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অফ মিনিং। মরফিম হলো অর্থের একটি বিমূর্ত ধারণা। লাইক প্লুরাল অর্থের বহুবচন এর বিমূর্ত ধারণা। দ্য মর্ফ ইজ দ্য স্পেসিফিক সাউন্ড অর স্পেলিং দ্যাট ক্যারিজ দ্য মিনিং। মর্ফ হলো সেই নির্দিষ্ট শব্দ বা বানান যা সেই অর্থ বহন করে। ফর এক্সাম্পল, ইন দ্য ওয়ার্ড ক্যাটস, দ্য মরফিম is the idea of plural and the morph is the actual s sound. উদাহরণস্বরূপ ক্যাটস শব্দটিতে মরফিম হলো বহুবচন এর ধারণা এবং মর্ফ হলো প্রকৃত এস ধ্বনি। ইন সাম সেন্স, কিছু ক্ষেত্রে the same morpheme can be represented by different morph. কিছু ক্ষেত্রে একই মরফিম বিভিন্ন মর্ফ দ্বারা উপস্থাপিত হতে পারে। ফর এক্সাম্পল, দ্য প্লুরাল মরফিম ক্যান বি দ্য এস সাউন্ড ইন ডগস or the ইন্ড সাউন্ড ইন oxen. These different forms are called allomorph. উদাহরণস্বরূপ, বহুবচন মরফিমটি ডগস শব্দে এস ধ্বনি বা অক্সেন শব্দে ইএন ধ্বনি হতে পারে। এই বিভিন্ন রূপগুলোকে অ্যালোমর্ফ বলা হয়। হোয়াট ইজ মরফোলজি? মরফোলজি কি? ডেফিনিশন: Morphology is the study how words are formed. রূপতত্ত্ব হলো শব্দ গঠন নিয়ে আলোচনা একটি শাখা। It looks at the smallest parts of words that have meaning, which are called morphemes. রূপতত্ত্বে কোনো শব্দের ক্ষুদ্রতম অর্থবোধক অংশ নিয়ে আলোচনা করা হয়। ফর এক্সাম্পল, ইন দ্য ওয়ার্ড আনবিলিভেবল, আনবিলিভ অ্যান্ড অ্যাবল আর অল মরফিমস। উদাহরণস্বরূপ, আনবিলিভেবল শব্দটিতে আনবিলিভ এবং অ্যাবল প্রত্যেকটি একটি রূপমূল মরফিমস। হোয়াট ইজ ফ্রি মরফিম? ডেফিনিশন: A free morpheme is a morpheme that can stand alone as a complete word. স্বাধীন মরফিম বা স্বাধীন রূপমূল হলো এমন একটি রূপমূল যা একটি পূর্ণাঙ্গ শব্দ হিসাবে একাই ব্যবহৃত হতে পারে। It has its own meaning and doesn't need to be attached to other morphemes. Like words like cat, book, and run all
are all free morphemes. Are all free morphemes. আচ্ছা, এর নিজস্ব অর্থ আছে এবং অন্য কোনো রূপমূলের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন হয় না। অন্য কোনো যুক্ত হওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা, লাইক ক্যাট, বুক অ্যান্ড এবং রান, দৌড়ানো এর মতো শব্দগুলো স্বাধীন রূপমূল। ফ্রি ভার্স বাউন্ড মরফিম। ফ্রি রূপমূল এবং পরাধীন রূপমূল এর ভিতরে পার্থক্য। ফ্রি মরফিম ক্যান বি ইউজড বাই দেমসেলভস। দে আর দ্য বেস ওয়ার্ডস দ্যাট ক্যারি দ্য মেইন মিনিং। স্বাধীন রূপমূল এককভাবে ব্যবহৃত হতে পারে এগুলোর মূল শব্দ যা প্রধান অর্থ বহন করে। বাউন্ড মরফিমস ক্যানট স্ট্যান্ড অ্যালোন। বাউন্ড মরফিম একা ব্যবহৃত হতে পারে না। দে আর প্রিফিক্স অর সাফিক্স লাইক আন, অ্যাস অর ইডি দ্যাট মাস্ট বি অ্যাটাচড টু এ ফ্রি মরফিম টু মেক সেন্স। এগুলো উপসর্গ বা প্রত্যয় যেমন আন, এস অথবা ইডি যা অর্থপূর্ণ হওয়ার জন্য একটি স্বাধীন রূপমূলের সাথে যুক্ত হতেই হবে। মাস্ট বি অ্যাটাচড, যুক্ত হতেই হবে। ফর এক্সাম্পল, ইন দ্য ওয়ার্ড ক্যাটস, ক্যাট is a free morpheme, cat is a free morpheme, and s is a bound morpheme. What is lexical morpheme definition? A lexical morpheme is a type of free morpheme. A lexical morpheme is a type of free morpheme that carries the main meaning or content of a sentence. It is the root of a word and belongs to categories like nouns, verb, adjective, and adverbs. আবিধানিক রূপমূল লেক্সিক্যাল আবিধানিক রূপমূল হলো এক প্রকার স্বাধীন রূপমূল যা একটি বাক্যের মূল অর্থ বা বিষয়বস্তু বহন করে। এটি একটি শব্দের মূল বা ভিত্তি এবং বিশেষ্য, ক্রিয়া বিশেষণ এবং ক্রিয়া বিশেষণের মতো শ্রেণীর অন্তর্ভুক্ত। For example, examples include cat, book, and run. Lexical morphemes are considered as an open class because new words can easily be added in this category. আবিধানিক রূপমূলকে একটি মুক্ত শ্রেণী বা ওপেন ক্লাস হিসেবে ধরা হয় কারণ এই শ্রেণীতে সহজেই নতুন নতুন শব্দ যুক্ত করা যায়। What is bound stem? Bound stem কি? A bound stem is a stem that cannot stand alone as a word. বাউন্ড স্টিম হলো এমন একটি স্টিম যা এককভাবে একটি শব্দ হিসেবে ব্যবহৃত হতে পারে না। ইট মাস্ট হ্যাভ এ প্রিফিক্স অর সাফিক্স অ্যাটাচড টু ইট টু ফর্ম এ কমপ্লিট ওয়ার্ড। এটি একটি সম্পূর্ণ শব্দ গঠনের জন্য এর সঙ্গে উপসর্গ বা প্রত্যয় যুক্ত হওয়া আবশ্যক। মাস্ট হ্যাভ অ্যাটাচড মানে প্রত্যয় অথবা সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত হওয়া আবশ্যক। Unlike a free stream which can be as a word by itself. Example, believe. A bound stream is not a complete word on its own. For example, in words like audible and legible,
Out and lead are bound stem that need suffix to become full words. মানে কি বোঝালো ফ্রি স্টিম এর মতো নয়, যা নিজেই একটি শব্দ হতে পারে। বিলিভ, এটা হচ্ছে ফ্রি স্টিম। একটি পরাধীন স্টিম মানে বাউন্ড স্টিম নিজে কোনো সম্পূর্ণ শব্দ নয়। উদাহরণস্বরূপ আউডিবল শ্রবণযোগ্য এবং লিজিবল পঠনযোগ্য শব্দ দুটিতে আউট অ্যান্ড এবং লিড হলো পরাধীন স্টিম বাউন্ড স্টিম, যেগুলোর সম্পূর্ণ অর্থ হতে প্রত্যয় প্রয়োজন হয়। হোয়াট ইজ এ ডেরিভেশনাল মরফিম? অতিরিক্ত রূপমূল। ডেরিভেশন মানে অতিরিক্ত, আর হচ্ছে মরফিম মানে রূপমূল। Definition: a derivational morpheme is a type of bound morpheme that creates a new word by changing the meaning or grammatical category of a word. ডেরিভেশনাল মরফিম হলো এক প্রকার পরাধীন মরফিম যা শব্দের অর্থ বা ব্যাকরণগত শ্রেণী পরিবর্তন করে একটি নতুন শব্দ তৈরি করে। Unlike inflectional morphemes, which only change a word's form like tense or number, derivational morphemes add a new layer of meaning. আচ্ছা, অতিরিক্ত রূপমূল ডেরিভেশনাল রূপমূল শব্দের রূপে নতুন অর্থ যোগ করে, যা বিভক্ত রূপমূলের মানে ইনফ্লেকশনাল রূপমূলের মতো নয়, কারণ বিভক্তি রূপমূল শুধু শব্দের রূপ পরিবর্তন করে, কাল বা সংখ্যা। ডেরিভেশনাল morphemes add new layer of meaning. আচ্ছা, they can turn a verb into a noun, an adjective turn into adverb, and so on. একটি অতিরিক্ত ডেরিভেশনাল মরফিম একটি ক্রিয়াকে বিশেষ্যে এবং একটি বিশেষণকে ক্রিয়া বিশেষণে এবং এরকম আরও অনেক রূপান্তর করতে পারে। এক্সাম্পল অফ ডেরিভেশনাল মরফিম এক্সাম্পল, উদাহরণ, নেস, দ্য মরফিম নেস ক্যান বি অ্যাডেড টু দ্য অ্যাডজেক্টিভ হ্যাপি to form noun happiness. Here it changes the part of speech from an adjective to noun. মানে নেস রূপমূলটি হ্যাপি বিশেষণের সঙ্গে যুক্ত হয়ে হ্যাপিনেস শব্দ বিশেষ্য গঠন করে, এখানে এটি শব্দের পরিবর্তন করে বিশেষণ থেকে বিশেষ্য পরিবর্তন করে। এটা হচ্ছে ডেরিভেশনাল মরফিম। আর the morpheme an is a prefix can be added to a word, একটি ওয়ার্ডের সাথে যুক্ত হতে পারে, হ্যাপির সাথে যুক্ত হতে পারে। to create তৈরি করতে, আনহ্যাপি চেঞ্জিং ইটস মিনিং টু অপোজিট মানে বিপরীত শব্দ বোঝায়। Mint, the suffix mint can be added a verb govern to term the noun government. What is blending? Blending কি? blending মানে যুগ্মীকরণ। blending কি? Blending is a word formation process where part of speech or more words are combined to create a new word with a new meaning. মানে হচ্ছে যুগ্মীকরণ বা ব্লেন্ডিং হলো শব্দ গঠনের একটি প্রক্রিয়া যেখানে দুই বা ততোধিক শব্দের অংশবিশেষকে একত্রিত করে একটি নতুন অর্থসহ নতুন শব্দ তৈরি করা হয়।
The new word is a blending, also called a portmanteau. আচ্ছা, a blend is different from a compound word which is formed by joining two complete word. এই নতুন শব্দকে যুগ্ম শব্দ ব্লেন্ড বা পরম্যানচেও বলা হয়। এটি যৌগিক শব্দের কম্পাউন্ড ওয়ার্ড থেকে ভিন্ন, কারণ যৌগিক শব্দ দুটি সম্পূর্ণ শব্দকে একত্রিত করে গঠিত হয়। এক্সাম্পল অফ ব্লেন্ডিং। ব্লেন্ডিংয়ের এক্সাম্পল ব্রাঞ্চ ফ্রম ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ এবং ব্রেক, বিআর, এখানে ব্রেকফাস্ট থেকে ব্রেক, বিআর, আর লাঞ্চ থেকে আনস নেওয়া হয়েছে, ব্রাঞ্চ। তারপরে অ্যামং থেকে যেমন স্মক ফ্রম স্মক অ্যান্ড ফক, মোটর অ্যান্ড হোটেল থেকে শব্দ একটা উচ্চারিত হয়েছে, সেটা হলো মোটেল। সিটকম সিচুয়েশন অ্যান্ড কমেডি, সিটকম। এটা হচ্ছে সংকোচনের উদাহরণ। ব্লেন্ডিং মানে সংকোচনের উদাহরণ। আচ্ছা, যুগ্মীকরণ করা হলো ব্লেন্ডিং। হোয়াট ইজ ক্লিপিং? ক্লিপিং মানে সংকোচন। হোয়াট ইজ ক্লিপিং মানে সংকোচন। আচ্ছা, কোপিং এ ওয়ার্ড ইনফরমেশন প্রসেস হোয়ার এ ওয়ার্ড is shortened by moving on or more syllables. আচ্ছা, ক্লিপিং হলো শব্দ গঠনের একটি প্রক্রিয়া যেখানে একটি শব্দের এক বা একাধিক অক্ষর বাদ দিয়ে সেটিকে ছোট করা হয়। আচ্ছা, ক্লিপিং ইজ এ ওয়ার্ড ফরমেশন। ক্লিপিং হয় একটি ওয়ার্ড ফরমেশন প্রক্রিয়া, হোয়ার যেখানে এ ওয়ার্ড একটি ওয়ার্ড ইজ শর্টেন বাই রিমুভিং ওয়ান অর মোর সিলেবল, একটি অথবা একাধিক সিলেবল বাদ দিয়ে দেওয়া হয়। দ্য shortened word keeps the same meaning as the original word, but is often used in informal or casual context. মানে কি বোঝালো? বাদ দেওয়া হয়। সংক্ষিপ্ত শব্দটি মূল শব্দের মতোই অর্থ প্রকাশ করে, কিন্তু এটি সাধারণ, অনানুষ্ঠানিক বা সাধারণ কথাবার্তায় ব্যবহৃত হয়। এক্সাম্পল অফ ক্লিপিং মানে সংকোচনের উদাহরণ। ফোন, ফ্রম টেলিফোন থেকে ফোনটা এসেছে। আর অ্যাড ফ্রম অ্যাডভার্টিসমেন্ট থেকে অ্যাড। আর ল্যাবরেটরি থেকে ল্যাব, এবং ফ্রম প্রফেসর থেকে প্রফ। এটা হচ্ছে ক্লিপিং উদাহরণ। অনেক বড় বাক্যকে বা বড় শব্দকে ছোটতে রূপান্তরিত করা হয়, এটাকে বলা হয় ক্লিপিং। হোয়াট ইজ এমবেডিং কি? এমবেডিং অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি কি? ডেফিনিশন। Embedding in linguistics, embedding is the process of putting on clause or phrase inside another clause. Embedding in linguistics ভাষাবিজ্ঞানে embedding is the process of putting on clause or phrase inside another clause. ভাষাবিজ্ঞানে অন্তর্ভুক্তি হলো একটি বাক্যের মধ্যে আরেকটি বাক্য বা বাক্যাংশ স্থাপন করার প্রক্রিয়া। একটি বাক্যের মধ্যে বা একটি ক্লজের মধ্যে
ক্লজ একটি ক্লজ বা একটি ফ্রেজ কি ইনক্লুড করার প্রক্রিয়া। দিস ক্রিয়েট মোর কমপ্লেক্স সেন্টেন্স, এটি আরও জটিল বাক্য তৈরি করে। ফর এক্সাম্পল, ইন দ্য বডি নাকি দ্য বয়। এক্সাম্পল, ইন দ্য বডি হু ইজ ওয়ারিং দ্য রেড শার্ট ইজ মাই ব্রাদার। দ্য পার্ট ইনভলভড ইন অ্যান এমবেডেড ক্লাস। যে যে ছেলেটি লাল শার্ট পরেছে সে আমার ভাই। এখানে মোটা হরফের অংশটি একটি অন্তর্ভুক্ত বাক্য। অন্তর্ভুক্ত বাক্য মানে এখানে হচ্ছে দ্য বয় হু ইজ ওয়ারিং দ্য বয় ইজ মাই ব্রাদার, এটা একটা বাক্য। আর হু ইজ ওয়ারিং দ্য রেড শার্ট, এটা একটা বাক্য। এর মাঝখানে হু দিয়ে একটা বাক্য ঢুকে দেওয়া হলো, এটা হচ্ছে এমবেডিং করা। হোয়াট ইজ সারফেস স্ট্রাকচার? সারফেস স্ট্রাকচার কি? ডেফিনিশন, সংজ্ঞা। সারফেস স্ট্রাকচার, This is the actual sentence. This is the actual sentence that we see or hear. আচ্ছা, ডিপ স্ট্রাকচার, এটি হলো একটি বাক্যের অন্তর্নিহিত বা বিমূর্ত অর্থ। It is a final form of the words arranged in a specific order. হচ্ছে সারফেস স্ট্রাকচার, এটি হলো সেই আসল বাক্য যা আমরা দেখি বা শুনি। দিস ইজ দ্য অ্যাকচুয়াল সেন্টেন্স, এটা হয় সেই আসল বাক্য। দ্যাট উই সি অর হেয়ার, যা আমরা শুনি অথবা দেখি। আচ্ছা, ইট ইজ দ্য ফাইনাল ফর্ম অফ দ্য ওয়ার্ডস অ্যারেঞ্জ ইন এ স্পেসিফিক অর্ডার। এটি একটি নির্দিষ্ট ক্রমে সাজানো শব্দের চূড়ান্ত রূপ। নির্দিষ্ট ফর্মে সাজানো একটি চূড়ান্ত রূপ। এক্সাম্পল, দ্য ডগ চেস্ড দ্য ক্যাট। বিড়ালটিকে কুকুরটি তাড়া করেছিল। অ্যান্ড দ্য ক্যাট ওয়াজ চেসড বাই দ্য ডগ আর টু ডিফারেন্ট সারফেস স্ট্রাকচার। আচ্ছা, কুকুরটি বিড়ালটিকে তাড়া করেছিল এবং বিড়ালটিকে কুকুরটি তাড়া করেছিল, এই দুটি বাক্যে দুটি ভিন্ন উপরিতলীয় বা সারফেস স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। হোয়াট ইজ ডিপ স্ট্রাকচার? ডিপ স্ট্রাকচার কি? ডিপ স্ট্রাকচার, দিস ইজ দ্য আন্ডারলাইং অ্যাবস্ট্রাক্ট মিনিং অফ এ সেন্টেন্স। আচ্ছা, এটি হলো একটি বাক্যের অন্তর্নিহিত বিমূর্ত অর্থ। ইট রিপ্রেজেন্টস দ্য কোর আইডিয়া বিফোর ইট ইজ টার্ন ইনটু এ সারফেস স্ট্রাকচার। এটি মূল ধারণা প্রকাশ করে যা উপরিতলীয় কাঠামোতে রূপান্তরিত হওয়ার রূপের আগের রূপ। আচ্ছা, হচ্ছে দ্য ডগ চেস্ড দ্য ডগ, and the cat was chased by the dog share the same deep structure because they have the basic meaning. আচ্ছা, উদাহরণ, দুটি বাক্যে গভীর কাঠামো একই কারণ তাদের মৌলিক অর্থ একই। হোয়াট ইজ সিমান্টিক্স? সিমান্টিক্স কি? সিমান্টিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং। সিমান্টিক হলো অর্থের অধ্যয়ন। সিমান্টিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং। সিমান্টিক্স হলো অর্থের অধ্যয়ন। ইট স্টাডিজ মিনিং অফ ওয়ার্ডস, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স অ্যান্ড
দ্য সিমিলারিটিস অফ ল্যাঙ্গুয়েজ। এটি শব্দ, শব্দগুচ্ছ, বাক্য এবং ভাষার সাদৃশ্য নিয়ে কাজ করে। অথবা আরেকটা সংজ্ঞা দেওয়া যেতে পারে, সেটা হলো যে সিমান্টিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং ইন ল্যাঙ্গুয়েজ। সিমান্টিক্স হলো স্টাডি অফ মিনিং। ইট লুকস অ্যাট হাউ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স গেট দেয়ার মিনিং। কীভাবে শব্দ এবং সেন্টেন্স তাদের অর্থ দেয়, এটা নিয়ে গবেষণা করে। হোয়াট ইজ হাইপোনিম? হোয়াট ইজ হাইপোনিম কি? A hyponym is a word that is a specific type of more general word. For example, rose and tulip are hyponyms of the word flower. একটি হাইপোনিম হলো এমন একটি শব্দ যা একটি সাধারণ শব্দের একটি নির্দিষ্ট প্রকার। উদাহরণস্বরূপ, গোলাপ এবং টিউলিপ হলো ফুল শব্দটির হাইপোনিম, মানে একই গোত্রের শব্দ। এই ফ্লাওয়ার শব্দটি হলো রোজ আর টিউলিপ, এই শব্দ দুটি হলো ফ্লাওয়ার শব্দের সিনোনিম বা ফ্লাওয়ার। দুই জিনিসটাই, রোজ এবং টিউলিপ দুটাই ফুল, দুই রকম ফুলের নাম। আর এই দুটাকে যুক্ত করা হচ্ছে, দুটাকে আমরা ফুল বলতে পারি। রোজকে গোলাপ বলতে পারি, আবার ফুলও বলতে পারি। টিউলিপকে টিউলিপও বলতে পারি, আবার ফুলও বলতে পারি। এজন্য দুটাই হচ্ছে ফুল, তাই এটা হচ্ছে হাইপোনিম। হোয়াট ইজ হোমোনিম? হোমোনিম কি? A homonym is a word that is spelled and pronounced the same as other word but has a different meaning. For example, bat, flying animal, and bat, a specific space of sports equipment are homonyms. হোমোনিম হলো এমন একটি শব্দ যা একটি সাধারণ শব্দের একটি নির্দিষ্ট প্রকার। হোমোনিম হলো এমন একটি শব্দ যার বানান এবং উচ্চারণ অন্য শব্দের মতোই, কিন্তু তাদের অর্থটা ভিন্ন। যেমন ব্যাট দ্বারা একটা অ্যানিমাল বোঝায়, আবার ব্যাট মানে একটা খেলার উপকরণ বোঝায়। মানে উচ্চারণ একই, তবে অর্থটা ক্ষেত্র বিশেষে আলাদা, এটা বোঝানো হয়েছে। হোয়াট ইজ স্যানোনিম? স্যানোনিম কি? প্রতিশব্দ কি? আচ্ছা, এ স্যানোনিম ইজ এ ওয়ার্ড দ্যাট হ্যাজ দ্য সেম অর এ ভেরি similar meaning to another word. For example, happy and joyful are synonyms. প্রতিশব্দ হলো এমন একটি শব্দ যার অর্থ অন্য একটি শব্দের মতোই বা খুব কাছাকাছি। উদাহরণস্বরূপ, হ্যাপি সুখী, অ্যান্ড জয়ফুল আনন্দিত হলো প্রতিশব্দ। হোয়াট ইজ অ্যান অ্যান্টোনিম? অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম definition অ্যান্টোনিম. An antonym is a word that has the opposite meaning of other word. For example, hot and cold are antonym. বিপরীত শব্দ হলো এমন একটি শব্দ যার অর্থ অন্য একটি শব্দের বিপরীত। উদাহরণস্বরূপ, হট গরম এবং কোল্ড ঠান্ডা হলো বিপরীত শব্দ। হোয়াট ইজ অ্যাকালচারেশন কি? মানে সংস্কৃতিকরণ কি? Acculturation is the process of culture and psychological change. What is acculturation?
অ্যাকালচারেশন কি? সংস্কৃতিকরণ কি? Definition: acculturation is the process of cultural and psychological change that happens when people from direct culture come into contact. সংস্কৃতিকীকরণ হলো সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক পরিবর্তনের একটি প্রক্রিয়া যা বিভিন্ন সংস্কৃতির মানুষ যখন একে অপরের সংস্পর্শে আসে তখন ঘটে। It involves adopting new customs, beliefs, and behaviors from another culture while still keeping some of their original culture identity. এর মধ্যে অন্য একটি সংস্কৃতির নতুন রীতিনীতি, বিশ্বাস এবং আচরণ গ্রহণ করা হয়, তবে নিজস্ব সংস্কৃতির কিছু পরিচয়ও বজায় থাকে। এটাকে বলা হয় অ্যাকালচারেশন। অর্থাৎ বাংলাদেশের মানুষ যদি অন্য দেশে যায় তাদের কালচারও কিছুটা বজায় থাকে এবং অন্য দেশের মানুষের সাথে পরিচয় হওয়ার কারণে তাদের কালচারও বজায় থাকে। What do you understand by caregiver speech? Caregiver speech বলতে কি বোঝায়? Definition: caregiver speech, also known as mother's or child-directed speech. Child-directed speech. What do you understand? What do you understand by caregiver speech? Definition: caregiver speech, also known as mother's or child-directed speech, is the way adult and older children talk to babies and very young children. Caregiver speech, যা মাদারেজ বা শিশু নির্দেশিত বক্তৃতা নামেও পরিচিত, এটি হলো সেই পদ্ধতি যেখানে প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক শিশুও খুব ছোট বাচ্চাদের সাথে কথা বলে। It is typically characterized by a high-pitched sing-song voice, amplified words, and repetitive short sentences. This style of speech helps infants and toddlers learn language. অর্থাৎ এটি সাধারণত একটি উচ্চ স্বরের গান সাদৃশ্য কণ্ঠস্বর, সরলীকৃত শব্দ এবং পুনরাবৃত্তিমূলক সংক্ষিপ্ত বাক্য দ্বারা চিহ্নিত করা হয়। This style of speech helps infants and toddlers learn language. এই ধরনের কথা বলার ধরন শিশু এবং ছোট বাচ্চাদের ভাষা শিখতে সাহায্য করে। What do you understand by first language acquisition? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন দ্বারা কি বুঝতে পারো? আচ্ছা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ দ্য প্রসেস বাই which a child learns their native language. প্রথম ভাষা অর্জন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একটি শিশু তার মাতৃভাষা শেখে। It happens naturally
and without formal instruction as they grow up, primarily by hearing and interacts with the people around them. আচ্ছা, এটি প্রাকৃতিকভাবে এবং কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছাড়াই ঘটে থাকে, মূলত তাদের আশেপাশে থাকা মানুষের কথা শুনে এবং তাদের কথাবার্তার মাধ্যমে। হোয়াট ইজ স্টিমুলাস? স্টিমুলাস কি? ইন লিঙ্গুইস্টিক্সের মধ্যে a stimulus refers to any form of input or data that prompts a linguistic response or behavior from a speaker or listener. ভাষাতত্ত্বে স্টিমুলাস বলতে এমন কোনো ইনপুট বা ডেটাকে বোঝায় যা একজন বক্তা বা শ্রোতার কাছ থেকে একটি ভাষাগত প্রক্রিয়া বা আচরণকে উৎসাহিত করে। দিস ক্যান ইনক্লুড স্পোকেন or written language gestures or any communicative signal that elicits interpretation, processing or production of language. এর মধ্যে কথ্য বা লিখিত ভাষা, অঙ্গভঙ্গি অথবা যে কোনো ধরনের যোগাযোগমূলক সংকেত অন্তর্ভুক্ত হতে পারে যা ভাষার ব্যাখ্যা, প্রক্রিয়াকরণ অথবা উৎপাদনে সাহায্য করে। হোয়াট ইজ ডিগলোসিয়া? ডিগলোসিয়া কি? ডিগলোসিয়া বলতে কি বোঝায়? ডিগলোসিয়া বলতে কি বোঝায়? ডিগলোসিয়া So diglossia is when a community uses two different forms of a language. একটা নির্দিষ্ট ভাষার দুটো ভিন্ন রূপ যখন একই সমাজে ব্যবহৃত হয় তাকে ডিগলোসিয়া বলে। মানে হচ্ছে একটি নির্দিষ্ট ভাষার দুটো ভিন্ন রূপ, একটি ভাষার দুটি ভিন্ন রূপ যখন একটি সমাজে ব্যবহৃত হয় তখন তাকে ডিগলোসিয়া বলা হয়। On form is formal situation like in books or in speeches. এর মধ্যে একটি রূপ ব্যবহার করা হয় আনুষ্ঠানিক পরিস্থিতিতে, যেমন বই বা বক্তৃতায়। The other form is for everyday conversation at home. অন্য রূপটি ব্যবহৃত হয় দৈনন্দিন কথোপকথনে বা বাড়িতে। আচ্ছা, হোয়াট ইজ ইগলো? আইসোগ্লস নাকি আইসোগ্লস? হোয়াট ইজ আইসোগ্লস? আইসোগ্লস বলতে কি বোঝায়? ডেফিনিশন: অ্যান আইসোগ্লস ইজ এ biographical line on a map. An isogloss is a biographical line on a map that marks the boundary of a specific linguistic feature. আচ্ছা, আইসোগ্লস হলো মানচিত্রের একটি ভৌগোলিক রেখা যা একটি নির্দিষ্ট ভাষার বৈশিষ্ট্যের সীমানা চিহ্নিত করে। Isogloss is a geographical line on a map. একটি ম্যাপের উপরে geographical line that marks
বাউন্ডারি অফ এ স্পেসিফিক লিঙ্গুইস্টিক ফিচার। লিঙ্গুইস্টিক ফিচার মানে নির্দিষ্ট ভাষার বৈশিষ্ট্যের সীমানা চিহ্নিত করে। So it is used to show where a particular word, sound or grammatical rule is used and where isn't. অর্থাৎ এটি ব্যবহার করা হয় একটি নির্দিষ্ট শব্দ উচ্চারণ বা ব্যাকরণের নিয়ম কোনো অঞ্চলে ব্যবহৃত হয় এবং কোথায় হয় না তা দেখানোর জন্য। For example, in the United States, an isogloss separates the area where people say soda from the whereas a say pop or coke to mean a carbonated drink. This helps linguistics map out different regional dialects. উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রে একটি আইসোগ্লস যেসব অঞ্চলকে আলাদা করে সেখানে মানুষ কার্বোনেটেড পানীয়কে সোডা বলে এবং যেখানে যেখানে তারা একে পপ বা কোক বলে। এটি ভাষাবিদদেরকে বিভিন্ন আঞ্চলিক উপভাষা চিহ্নিত করতে সাহায্য করে। মানে একটা অঞ্চলে এই ড্রিঙ্ককে বলা হলো পপ বা কোক, আর একটা অঞ্চলে বলা হলো সোডা। ওই একই জিনিসকে বিভিন্ন নামে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম দেওয়া হলো, এটাই হচ্ছে আইসোগ্লস। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।